আমরা আজকে শিখবো হচ্ছে ডিজাইনার স্ট্রাকচার 2 সপ্তম পর্বের সাবজেক্ট। এটা এর পূর্বে আমরা ডিজাইন শিখছি চ্যাপ্টার 1 স্ল্যাব, 2 স্ল্যাব। আজকে আমরা যেটা শিখবো সেটা সিঁড়ি ডিজাইন চ্যাপ্টার 4। সিঁড়ি একটা ইনক্লাইন অনুভূমিক না, সেটা হচ্ছে তোমার একটা ইনক্লাইন যে কৌণিক আকারে আছে। তাহলে এই জিনিসটাকে আমরা এর আগে স্ল্যাব ডিজাইন করছি, সেটা সমতল আনুভূমিক, এটা আনুভূমিক না। তাহলে এটাকে আনুভূমিক চিন্তা করতে হবে। আনুভূমিক করতে গেলে তোমার এর আগে আমরা একটা প্রমাণ করি যে এর দুইটা পার্ট, একটা হচ্ছে ওয়েট স্ল্যাব, এটাকে বলা হয় তোমার ওয়েট স্ল্যাব, আর এইটাকে আছে তোমার স্কেল। এই অংশ যেটা টেড এবং রাইজার মিলে যেটা এটাকে বলা হয় স্কেল, ধাপ। একটা ধাপের ওজন আর ধাপটা বসে আছে স্ল্যাবের ওজন। ওয়েট স্ল্যাবের পুরুত্ব তোমার এখান থেকে এই পুরুত্বটা এটা আমরা বলি এস। এখান থেকে যে পুরুত্বটা এস, ওয়েট স্ল্যাবের পুরুত্ব। আর এইটাকে বলা হয় টেড, আর এটাকে বলা হয় রাইজার। তাহলে তোমার এই ওয়েট স্ল্যাব যদি আমি এইটা টেড এবং রাইজার আমি টি নিই, এই টিটা নিই, এখান থেকে এইটুকু যদি আমরা চিন্তা করি, এই অংশটুকু যদি এইটার আনুভূমিক যদি টি হয় আর উচ্চতা যদি আর হয়, এটা কিন্তু আমরা আলাদাভাবে এরকম দেখাই, একটা টেড একটা রাইজার, এটা টি এটা আর। তাহলে এটা কি হবে টি স্কয়ার প্লাস আর স্কয়ার, তাই না? আর এটা পিথাগোরাসের উপপাদ্যের মতো হচ্ছে না, এটা উপরে ত্রিভুজ। তো টি স্কয়ার প্লাস আর স্কয়ার এটা আছে তার এই যে হেলানো রেখার দৈর্ঘ্য। তাহলে যখন আনুভূমিক দৈর্ঘ্য টি হবে, আনুভূমিক দৈর্ঘ্য যদি টি হয়, তখন হেলানো দৈর্ঘ্য কত হবে? টি স্কয়ার প্লাস রুট ওভার টি স্কয়ার প্লাস আর স্কয়ার। বুঝা গেছে? যদি আনুভূমিক দৈর্ঘ্য টি হয়, আনুভূমিক দৈর্ঘ্য টি হয়, তাহলে হেলানো দৈর্ঘ্য হবে রুট ওভার টি স্কয়ার প্লাস আর স্কয়ার। তো সেটা আমরা লিখি যে আনুভূমিক দৈর্ঘ্য টি হলে হেলানো দৈর্ঘ্য হবে রুট ওভার টি স্কয়ার প্লাস আর স্কয়ার। টি মিটার হলে, টি মিটার আমরা লিখি, তাহলে আনুভূমিক দৈর্ঘ্য যদি 1 হয়, 1 হলে অতিরিক্ত দৈর্ঘ্য বলে কি হবে? টি স্কয়ার প্লাস আর স্কয়ার ভাগ টি, তাই তো? এটা হবে না, এটা নিশ্চিত হবে না, রুট ওভার টি স্কয়ার প্লাস আর স্কয়ার ভাগ টি। তাহলে আনুভূমিক দৈর্ঘ্য যদি 1 মিটার হয়, তাহলে হেলানো দৈর্ঘ্য হবে টি স্কয়ার প্লাস আর স্কয়ার রুট ওভার ভাগ টি। বুঝতে পারছি? এটা হচ্ছে হেলানো দৈর্ঘ্য। আমি যদি এটাকে আনুভূমিক চিন্তা করতাম, এই স্ল্যাবটাকে যদি এই হেলানো যে স্ল্যাবটা আছে, যদি এরকম আনুভূমিক চিন্তা করতাম, তাহলে আমরা এখান থেকে 1 মিটার যদি যাই, তাহলে এইদিকে কত দূর পাবো? হেলানো যেটা রুট ওভার টি স্কয়ার প্লাস আর স্কয়ার ভাগ টি। বুঝতে পারছি? আমি এটা আনুভূমিক ভাবে চিন্তা করছি, আনুভূমিক যদি এতটুকু যায় তাহলে হেলানো এতটুকু। তাহলে এখন এটা পাইলাম তো 1 মিটার, আনুভূমিক 1 মিটারের তোমার দৈর্ঘ্য পাইলাম, ঠিক আছে? তাহলে এই 1 মিটার যদি আমি দৈর্ঘ্য চিন্তা করি, 1 মিটার যে স্ল্যাব, মনে করো যে এখান থেকে এইটা আছে তোমার 1 মিটার। যদি এটার 1 মিটারের জন্য এই লেন্থটা হয়, তাহলে এটার তোমার ওজন কত হবে? আয়তন কত হবে? আয়তন মনে করলাম এইটুকু আছে, এই 1 মিটারের জন্য এইটুকু আছে হেলানো দৈর্ঘ্য। এটার এখান থেকে আমি দৈর্ঘ্য পাচ্ছি, দৈর্ঘ্য কত? এইটা
বুঝতে পারছি? দৈর্ঘ্য হচ্ছে এটা আর পুরুত্ব কত এস না? দৈর্ঘ্য ইনটু পুরুত্ব ইনটু হচ্ছে তোমার প্রস্থ। প্রস্থ আছে এটা তো প্ল্যান দেখি কিভাবে প্ল্যানটা তো এরকম হবে তাই না? প্ল্যানটা এরকম না, এটা তো প্ল্যান, বুঝতে পারছো? এটা তো প্ল্যান, এটা তো তার আনুভূমিক লেন্স, এটা আনুভূমিক লেন্স না। এই ধাপগুলোর আনুভূমিক দৈর্ঘ্য হচ্ছে এইটা আর এটা হচ্ছে তার হেলান দৈর্ঘ্য, বুঝতে পারছি? তাহলে এই যে এটা একটা ওয়েট স্ল্যাবের তোমার চওড়া তো এটা চওড়াটা প্রস্থ, এটা তার আছে চওড়া সিঁড়ির টোটাল চওড়া। আমি টোটাল চওড়া চাচ্ছি না, আমি চাচ্ছি যে এখান থেকে যদি 1 মিটার নিই, যদি 1 মিটার নিই, এখান থেকে 1 মিটার নিই, তাহলে তার এই স্ল্যাবের পুরুত্ব হচ্ছে এস আর এই পাশে নেবো আরো 1 মিটার, বুঝতে পারছো? তাহলে এই যে এইটু এই কত এটা 1 বর্গ মিটার না? যে দৈর্ঘ্য বরাবর 1 মিটার মানে এখান থেকে দৈর্ঘ্য আনুভূমিক, আমি বলে নিয়েছি আনুভূমিক দৈর্ঘ্য, আনুভূমিক দৈর্ঘ্য যদি 1 মিটার হয় তাহলে 1 মিটার হলে পরে তার হেলানো দৈর্ঘ্য হচ্ছে এটা, বুঝেছি? হেলানো দৈর্ঘ্য এটা পাচ্ছি, হেলানো দৈর্ঘ্য তোমার ইনটু তার পুরুত্ব ইনটু তার এখান থেকে তার প্রস্থ, ঠিক আছে? তাহলে তিনটার গুণ করলে আয়তন পাওয়া যাবে না? তাহলে 1 মিটার আনুভূমিক দৈর্ঘ্যের আয়তন 1 মিটার আনুভূমিক দৈর্ঘ্যের আয়তন দাঁড়াবে তোমার দৈর্ঘ্য তোমার টি স্কয়ার প্লাস আর স্কয়ার আর টি আর প্রস্থ আছে তোমার পুরুত্ব আছে এস আর প্রস্থ কত 1, তাই তো? আমরা প্রস্থ স্ল্যাবের ক্ষেত্রে কি প্রস্থ 1 মিটার ধরে নিয়েছিলাম, এখানেও প্রস্থটা কি ধরছি আমি পুরো প্রস্থটা না নিয়ে 1 মিটার চিন্তা করছি, বুঝতে পারছি? 1 মিটার চিন্তা করি তাহলে এখন এইটার আয়তন হচ্ছে এটা, আয়তনকে যদি আমি একটু সহজভাবে লিখি বইয়ের মতো রুট ওভার টি স্কয়ার প্লাস আর স্কয়ার ইনটু 1/t, বুঝা গেছে? যেহেতু এটা আমরা বলছি মিটারে, এটা কত মিটারে 1 মিটার, মিটারে যদি হয় তাহলে মিটার যদি আয়তন হয় তাহলে জানি 1 ঘন মিটারের আয়তন হচ্ছে 2400 কেজি, তাই না? তাহলে এইটার এই 1 মিটার আনুভূমিক দৈর্ঘ্যের ওজন যদি আমরা লিখি ওমেগা, ওজন লিখতে কি করতে হবে এস ইনটু আয়তন ইনটু তোমার 2400 হবে না? আমাদের এটাই তোমার প্রমাণ করতে বলছি, ঠিক আছে? এখন এই এস এর মান দেওয়া থাকে সেন্টিমিটারে, এস এর মান দেওয়া থাকে এই পুরুত্ব দেওয়া থাকে সেন্টিমিটারে। পুরুত্বকে যদি আমরা তোমার করি এবং পি এবং আর এই সবগুলোর মান দেওয়া থাকে তোমার সেন্টিমিটারে। আমি তো আগে মিটার ধরে নিয়েছি, তাহলে এস এর মান যদি আমার সেন্টিমিটারে থাকে এস কে আমার 100 দিয়ে মিটার করতে হবে না? এখানেও কেমন 100 দিয়ে, এটা তো সব মিটার এবং শব্দ, বুঝতে পারছো? এই জন্য এস কে সেন্টিমিটারকে 100 দ্বারা ভাগ করলে মিটার হবে। তাহলে এখন আমার এই যে এটা হচ্ছে কাটা যায় তাহলে কি হয় এস ইনটু টি স্কয়ার প্লাস আর স্কয়ার ইনটু 24/t, বুঝাইছে? যেখানে তোমার আর টি এবং এস এর মান বসাতে হবে সেন্টিমিটারে কিন্তু মান আসবে কিসে মিটারে, বুঝতে পারছি? তাহলে এখানে যদি তুমি সেন্টিমিটার করো টি এর স্কয়ার আছে না, তাহলে স্কয়ার তোমার এই যে এখানে যদি সেন্টিমিটার করো তাহলে স্কয়ারের উপরে রুট আছে, তাহলে এটা শুধু সেন্টিমিটার হবে। আবার এটাও যদি তুমি সেন্টিমিটার করো 100 দিয়ে ভাগ করো তাহলে এটাও সেন্টিমিটার হবে, এই সেন্টিমিটার কাটা যাবে না, এটা কিন্তু কাটাকাটি করে ভ্যানিশ হয়ে যাচ্ছে, শুধু থাকছে আছে তোমার এস, বুঝতে পারছি? শুধু থাকছে হচ্ছে আমার এস। তাহলে আমরা তোমার কি করতে পারি এই এস কে 100 দ্বারা ভাগ করে আমরা মিটার করে নিলাম, এরপরে আমরা এখানে তোমার 2400 গুণ করলাম, ঠিক আছে? 2400/t, তাহলে এস আমার প্রমাণ, এটা প্রমাণ না?
তাহলে আমার সিঁড়ি ছিল আমার হেলানো, সেটাকে আমি আনহুইল করে দিলাম। ঠিক আছে, তাহলে আমরা সিঁড়ির প্ল্যান থেকে এখন এই প্ল্যান নিয়ে কাজ করতে পারবো। প্ল্যানের দৈর্ঘ্য যা হয়, তাই না? কারণ প্ল্যানের 1 মিটার দৈর্ঘ্যের সমান ওজন হচ্ছে এত। তো যদি এখানে তোমার 2 মিটার বা 1.5 মিটার বা 3 মিটার যাই হোক, গুণ করে দিলে টোটাল লেন্থ পাওয়া যাবে না, টোটাল ওয়েট। বুঝতে পারছো? এটা ক্ষেত্রফল কত হবে? ত্রিভুজ, তাই না? এটা হলো হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, এটা ত্রিভুজ। ক্ষেত্রফল আর ওজন বের করতে গেলে লাগবে হচ্ছে তোমার ক্ষেত্রফলের সাথে তার প্রস্থ। প্রস্থ তো 1, প্রস্থ 1 মিটার না, কারণ আমি যতটুকু এখানে ধরছি 1 মিটার, 1 মিটারে তো ভাগ হবে। ঠিক আছে, ক্ষেত্রফলের সাথে আমরা যদি 1 গুণ করি প্রস্থটা, এটা আয়তন পাওয়া যাবে না? তাহলে তোমার হাফের ক্ষেত্রফল হয়েছে, আবার ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি, ভূমি হচ্ছে টি ইনটু হচ্ছে উচ্চতা, হাফ ইনটু টি ইনটু আর ইনটু এবার। ঠিক আছে, তাহলে এটা যখন সবই তোমার মান পরীক্ষায় দেওয়া থাকবে, এটা সেন্টিমিটারে, টি এর মানও দেওয়া থাকবে সেন্টিমিটারে, আর এর মানও সেন্টিমিটারে। তাহলে এটাকে কি করতে হবে? 100 দ্বারা ভাগ করে একটা মিটার করতে হবে। এটা হলো ক্ষেত্রফল। যদি আমরা আয়তন চিন্তা করি, আয়তন হলো তোমার হাফ ইনটু টি বাই 100 ইনটু আর বাই 100 ইনটু 1 মিটার চওড়া। যদি আমরা ওজন বের করতে চাই, ওজন হচ্ছে তোমার হাফ ইনটু টি বাই 100 ইনটু আর বাই 100 ইনটু 1 ইনটু 2400। তাহলে আমরা এখানে যদি 2400 কাটা গেল, তাহলে এখানে হচ্ছে তোমার কাটা গেলে এটা আমরা কি করতে পারি? ওজন হচ্ছে, তাহলে আমরা টি মিটারের জন্য ওজন পাচ্ছি যে তোমার টি আর 2 ইনটু 100। এই ওজনটা কিন্তু আনুভূমিক টি মিটারের জন্য না, আনুভূমিক তোমার আনুভূমিক ধরো কত ছিল? টি। টি মিটারের জন্য ওজন আছে তোমার এতটুকু। আনুভূমিক দৈর্ঘ্য আগে যেমন করলাম, আগে টি মিটারের জন্য বের করলাম না, দৈর্ঘ্য তোমার টি মিটারের ওজন এটা। যদি 1 মিটার করতে চাই, 1, ঠিক আছে, 1 মিটার করতে চাইলে তোমার কি করতে হবে? টি ভাগ আর, ভাগ আছে টি দ্বারা ভাগ করতে হবে না? টি জন্য যদি হয় এখানে টি দ্বারা ভাগ হবে কিনা, কিন্তু 2 ইনটু 100। বোঝা যাবে তোমার? এই টি তো সেন্টিমিটার, এটাকে কি করতে হবে? আগে 100 দ্বারা ভাগ করতে হবে। এই টি কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি, তখন এটা কি হবে? মিটার হবে। ঠিক আছে, তো টি মিটারের জন্য ওজন ছিল টি আর বাই 2 ইনটু 100। তাহলে 1 মিটারের জন্য ওজন হবে টি আর বাই 2 ইনটু 100 ভাগ টি বাই 100। ঠিক আছে, তাহলে এখন যদি তোমার এই 100 যদি আমরা কেটে দিই, তাহলে এখন কি হচ্ছে? এটা 2t টি আর ভাগ 2 ইনটু টি। এখানে 24 ছিল না, এখানে কত ছিল? 24, এর সাথে 24, এখানে কত হবে? 12 হবে না? টি কাটা যাবে, 12 ইনটু 8। কত আসছে? জি স্যার। এসো টি আর 24 বাই 2 ইনটু 100, টি আর 24 2 ইনটু 100। এই টি বাই 100 করলে তোমার এই টি কাটা গেলে আর 2 দ্বারা কাটা গেলে তোমার 12 আসবে। তোমার আনুভূমিক দৈর্ঘ্য 1 মিটার যদি হয়, ধাপের ওজন বের করার সূত্র কি? 12 আর। ঠিক আছে, আর আনুভূমিক দৈর্ঘ্য যদি 1 মিটার হয়, তাহলে ওয়েট স্ল্যাবের ওজন বের করার সূত্র s ইনটু রুট ওভার টি স্কয়ার প্লাস আর স্কয়ার ভাগ টি ইনটু 24, তাই না? এই দুইটা সূত্র আছে। তাহলে ধাপের ওজন এবং ওয়েট স্ল্যাবের ওজন মিলেই তাহলে তোমার সিঁড়ির টোটাল ওজন। ঠিক আছে, তাহলে এই রিলেটেড আমরা যদি একটা অঙ্ক করি, দেখো উদাহরণ 1। ঠিক আছে, আরেকটা জিনিস বলতেছে যে তোমার এই সিঁড়ির যে স্প্যান লেন্থ হচ্ছে ভ্যারি করে। কারণ আমরা একটা সিঁড়ি হচ্ছে 1 ওয়ে স্ল্যাব, সিঁড়ি ডিজাইন করতে হবে কি হিসাবে? 1 ওয়ে স্ল্যাব। 1 ওয়ে স্ল্যাব তৈরি করতে 1 ওয়ে স্ল্যাবের দৈর্ঘ্য লাগবে না?
দৈর্ঘ্য হিসাব করা হয় সাপোর্ট থেকে সাপোর্ট, মানে বিমের সেন্টার থেকে সেন্টার, বুঝতে পারছো? সিঁড়ির বিম তোমার বাস্তব ক্ষেত্রে এক জায়গায় ফিক্স থাকে না, এটা ভ্যারি করে। যেমন নর্মাল স্ল্যাবের ক্ষেত্রে চারিদিকে বিম থাকে, তাই না, স্প্যানের ক্ষেত্রে। আর সিঁড়ির বিম মনে করো এখানে একটা বিম দেওয়া আছে, এই জায়গায় একটা বিম দেওয়া আছে, ঠিক আছে? তাহলে সিঁড়ির টোটাল লোডটাকে এই বিম আর এই বিম দেবে না, এটা একটা সাপোর্ট, এটা একটা সাপোর্ট। তাহলে তোমার এই যে এইটার স্প্যান হবে এই সাপোর্টের আর এই সাপোর্টের মাঝখানে যে আনুভূমিক দৈর্ঘ্য এটা হবে তোমার এল। বুঝতে পারছি? হ্যাঁ। স্প্যান স্প্যান হবে আনুভূমিক বরাবর। এই জন্য এই হেলানো জিনিসটাকে আনুভূমিক করার জন্য আমরা প্রমাণ করলাম, ঠিক আছে? যে আনুভূমিক দৈর্ঘ্য নিলেই তোমার হেলানো দৈর্ঘ্যের ওজন চলে আসবে ওই সূত্র বসালে। আমরা নেব আনুভূমিক, কিন্তু আসবে হেলানো, সেটা আমরা প্রমাণ করলাম। যে হেলানো 1 মিটার হলে পরে তার ওয়েট স্ল্যাবের ওজন কত হবে, এবং মানে আনুভূমিক 1 মিটার হলে হেলানো ওয়েট স্ল্যাবের ওজন কত হবে, এবং স্টেপের ওজন কত হবে, এটা দুইটা সূত্র আমরা প্রমাণ করলাম। এই স্প্যানটা হবে তোমার এই বিম থেকে এই বিমে। তাহলে এখন এটা কি ঘটবে, তোমার এই যে এখান থেকে তোমার এখান থেকে এইটুক একটা লেন্থ, আবার এখান থেকে ধাপ শেষ, তাই না? এখান থেকে তোমার এইটা সামনের যে ল্যান্ডিং এর এই পর্যন্ত আসবে, এটা টোটাল লেন্থটা হবে তোমার এই ধাপের সাথে এই পাশের ল্যান্ডিং, এই পাশের যে এই অংশটা আছে এইটা যোগ হবে। এখান থেকে সেন্টার, এটা যদি আমার ওয়াল থাকতো, এরকম ওয়াল বা বিম যদি থাকতো, তাহলে তোমার এই বিমের সেন্টার থেকে তোমার এইটুকু আগে যোগ করতে হবে। তারপরে ধাপের মান দেওয়া থাকবে তোমার 25 বা 30 যাই থাক, এবং যে কয়টা ধাপ থাকুক। তাহলে এখানে যদি 25টা 10টা ধাপ থাকে, 25 × 10 250, আর এখানে বললাম যে আমার 100, এবার এই পাশে বললাম যে আমার 125, ঠিক আছে? যদি আমরা এখানে বলি আর ওয়াল যদি আমরা বিম যদি বলি 25 বা 30, তাহলে বিমের সেন্টার, তাহলে টোটাল সব মিলে হবে তোমার এই টোটাল লেন্থ স্প্যান দৈর্ঘ্য এল। বোঝা গেছে? যে এই পাশের ফাঁকা অংশ সিঁড়ির সামনে প্লাস বিমের হাফ, আবার এখানে ফাঁকা অংশ প্লাস বিমের হাফ, এই যোগ করলে হবে টোটাল এল। এখন যদি এটা এরকম না হয়, এরকম যদি না হয়, এরকম ঘটনা ঘটে যে তোমার বললো যে বিমটা তোমার এরকম আছে, এখান থেকে এই যেটা বিমটা আমার এখানে দিলাম, দুইটা বিম যদি এখানে থাকে, তাহলে আমার সিঁড়িটা এখান থেকে শুরু হচ্ছে ধাপ, তাহলে এখন তোমার এই একটা ধাপ, কিন্তু ঠিক আছে, প্রথম ধাপের মিডিল আর এইটার হচ্ছে তোমার মিডিল, বুঝতে পারছো? এইটার এই যে প্রথম ধাপের হাফ প্লাস বাদ বাকি ধাপ এবং তোমার শেষের বিমের অর্ধেক, তাহলে এইটা হচ্ছে তখন স্প্যান। যদি বিম চেঞ্জ হওয়ার কারণে এই স্প্যান লেন্থ চেঞ্জ হবে, বুঝতে পারছি? তাহলে এইভাবে আমার স্প্যান লেন্থ ভ্যারি করবে, বিম যেখানে থাকবে সেই হিসাবে আমাকে আনতে হবে। তাহলে সেই ক্ষেত্রে এইটার প্ল্যান যদি আমার এরকম থাকে, তোমার প্ল্যানের সেইটা, এইটার ক্ষেত্রে তো তোমার যেহেতু এইখানে তোমার বিম, তাই না? এটা বিম না, এই প্রথম ধাপে কিন্তু এখানে তো এই অংশটা আসবে না, এই পাশে এটাও আসবে না। আগে যেমন আমরা নিছিলাম, এটাও নিছিলাম প্লাস ওয়াল এই পাশে নিছিলাম, তাই না? যেহেতু বিমটা এখানে সেকশনে বলে দিচ্ছে যে বিমটা তোমার ধাপের প্রথমে শুরু হয়েছে এবং শেষ হয়ে গেছে, তোমার ড্রয়িং এ যেরকম থাকবে সেই হিসাবে আমরা স্প্যান লেন্থ কাউন্ট করব। আমরা এখন একটা অঙ্ক করি যে 4.1 বলছে যে একটা আরসিসি সিঁড়ির একটি ফ্লাইটে 15 সেন্টিমিটারের 13টি রাইজার এবং 30 সেন্টিমিটারের 12টি ট্রেড আছে। নিম্ন তথ্যাদির সাহায্যে সিঁড়ির জন্য একটা আরসিসি স্ল্যাব ডিজাইন করো। ট্রেড আছে 12টি। আমার যদি আমরা সিঁড়িটা আঁকালে পরে তোমার এটা বলছে যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12
ট্রেড, 12টা ট্রেড, প্রত্যেকটা ট্রেডের মাপ হয়ে যাচ্ছে হচ্ছে তোমার 30 সেন্টিমিটার, প্রত্যেকটা ট্রেড আছে 30 করে। তাহলে এখানে এটার মাপ আছে কত, 12 ইন্টু 30, তাই না? 30 করলে এটা পাওয়া যাবে 12 ইন্টু 30। আর রাইজার আমরা জানি যে ট্রেড যা হয় রাইজার তার থেকে একটা বেশি হয়, তাই না? রাইজার একটা বেশি হয়। তাহলে এখান থেকে আঁকাই, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা কি কোন ল্যান্ডিং এর সাথে মিশে গেছে, বুঝতে পারছেন? আর রাইজার দেখো বেশি আছে, 1 2 3 4, যেমন 1 2 আলাদা কালার দিতে পারে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 ইনে গেল। হ্যাঁ এটা তো না, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, আর এটা হচ্ছে কত ধাপ, 1 2 ধাপ সামনে নিচে দেখে হবে না? হ্যাঁ? নিচের একটা ধাপ ধরতে হবে না? উপরে তোমার এটা আরেকটা বাড়বে ধাপ, ধাপ তোমার এখানে আরেকটা বাড়বে, ঠিক আছে? 12টার পরে তো ল্যান্ডিং, বুঝতে পারছো? এটা ল্যান্ডিং, 12টার পরে আছে ল্যান্ডিং, এটা তোমার 13টা। 12টা তো ধাপ হবে, তারপরে তো ল্যান্ডিং হবে, ঠিক আছে? তাহলে আমার 13টা হবে রাইজার আর 12টা হবে ধাপ। তাহলে আমরা দেখলাম যে প্রতি ফ্লাইটে ট্রেড যা হয় রাইজার তার থেকে একটা বেশি হয়। এখানে যেহেতু সেকশন দেয়া নাই অঙ্কে, এই জন্য তোমার এখানে স্প্যান লেন্থ এই মানটাকে এল দাও, কিন্তু এই অঙ্কে সেকশন আঁকানো নাই, বুঝতে পারছি? এই জন্য এই টোটাল যা তোমার ট্রেডের লেন্থ সেটাকে বলা হচ্ছে তোমার স্প্যান লেন্থ, এটা হচ্ছে 360 টোটাল 3.6 মিটার। তাহলে আমরা যদি 1 মিটার বিবেচনা করি, এটা যদি আমরা 1 মিটার বিবেচনা করি, যে আমরা 1 মিটার নিয়ে চিন্তা করি, তাহলে আমার এই দৈর্ঘ্য 1 মিটার আর প্রস্থ আমার 1 মিটার, বুঝতে পারছি? 1 মিটার যদি দৈর্ঘ্য হয়, এটা জিনিসটা তো আনুভূমিক আসলে না, জিনিসটা কিরকম বাঁকা না? তাহলে আনুভূমিক যদি 1 মিটার হয়, তাহলে বাঁকা দৈর্ঘ্য কত ছিল তখন, ঠিক আছে? 1 মিটারের ওজন, মানে আমরা তো প্রথমে ডিজাইন লোড ক্যালকুলেশন একটা লোড এখন এটা 1 স্ল্যাব, 1 স্ল্যাব তো এরকম ছিল, এরকম ছিল না? এরকম একটা 1 স্ল্যাব আমরা করছি না? 1 স্ল্যাব এই তো ছিল 1 স্ল্যাব, তাই না? রাইটটা তার এটা ছিল শর্ট ডিসটেন্স টেবিল এল, এটা এল ছিল না শর্ট স্প্যান, 1 স্ল্যাবের স্প্যান লেন্থ ছিল 2.5 মিটার। এখানে আমরা এই 1 মিটারের একটা স্টিক নিয়ে এখানে ডিজাইন করতাম, তাই কি না? চওড়া নিতাম কত, 1 নিয়ে এখানে এটাও নিয়ে 1 নিয়ে এটা ওজন বের করতাম না, 1 বর্গ মিটারের। ওজন করে 1 মিটারের ডিজাইন করার পরে এরপর পুরোটা রড সেম হইতো, পুরো স্ল্যাব ডিজাইন করতাম 1 মিটার চওড়া। এখানেও তো আমি চওড়া নিচ্ছি 1 মিটার, বুঝতে পারছি? এই জিনিসটা এখানেও দুইটা সাপোর্ট, এই পাশে সাপোর্ট, এই পাশে সাপোর্ট, বুঝতে পারছি? 1 স্ল্যাব এখানেও তোমার এখানে বিম সাপোর্ট পাবে, এখানেও বিম সাপোর্ট পাবে, একই জিনিস। এটা লেন্থ এইদিকে, তাহলে আমার এই 1 মিটার এই জায়গাটুকু, যেটা এই জায়গাটুকুর উপরে লোড কত লোড আছে টোটাল, এখানে আমার কি কি লোড আছে? এখানে বলতেছে তোমার যে লাইভ লোড 450 কেজি, এক্সট্রা লোড বলতে কত, লাইভ লোড 450 কেজি পার বর্গ মিটার। মানে আমরা তো ওঠানামা করি, মানুষ ফার্নিচার যাই ওঠানো হোক, সেই উপরে লাইভ লোড আসতে পারে 450 কেজি পার বর্গ মিটার। এর সাথে যোগ হবে এখন এই ওয়েট স্ল্যাবের লোড প্লাস স্টেবল লোড, তাই না? আপেল লোড, এখান থেকে যদি আমরা চিন্তা করি, এটা হচ্ছে ওয়েট স্ল্যাব আর এটা হচ্ছে তোমার ধাপ। তাহলে ওয়েট স্ল্যাবের লোড
আসবে যে 1 মিটার দৈর্ঘ্যের আনুভূমিক দৈর্ঘ্যের জন্য আনুভূমিক দৈর্ঘ্যের ওয়েট স্ল্যাবের ওজন হচ্ছে তোমার কত হবে s ইনটু রুট ওভার r স্কয়ার প্লাস t স্কয়ার প্লাস r স্কয়ার ইনটু 24 ভাগ t। তাহলে এখানে মান বসাও, s এর মান পুরুত্ব, ওয়েট স্ল্যাবের পুরুত্ব যদি দেওয়া না থাকে তুমি পুরুত্ব 15 ধরে নিবা, ঠিক আছে? s এর মান যদি দেওয়া না থাকে আমরা এই পুরুত্ব কত ধরবো 15। এই এটার সিঁড়ি ওয়েট স্ল্যাবের পুরুত্ব 15 সেন্টিমিটার। আর আমার টি এর মান তো দেয়া আছে 30, আর আর এর মান দেয়া আছে না 15, আর এর মান বলছে 15 সেন্টিমিটার রাইজার, আর টেন বলছে 30, আর ওয়েট স্ল্যাবের মান 15 আমরা ধরে নিলাম। এখানে যে মান বসাই সবগুলো মান তো আমরা জানি, 15 ইনটু রুট ওভার টি এর মান 30 স্কয়ার প্লাস আর এর মান 15 স্কয়ার ইনটু 24 ভাগ 30। এই করলে এখান থেকে তোমার যে মানটা আসছে যে 402.5 কেজি পার মিটার। তাহলে আমরা দৈর্ঘ্য বরাবর 1 মিটার যদি আগাই, এই 1 মিটার জায়গার উপরে ওয়েট স্ল্যাবের সেলফ ওয়েট কত আসবে 402.5 কেজি। এরপর আসবে তোমার এই এর লোড স্টেপ হাফের লোড কত 12 ইনটু 8 ছিল না সূত্র, আর এর মান কত ছিল আমার রাইজার হচ্ছে 15, 12 ইনটু আর যদি আমরা করি সেটা হচ্ছে তোমার 180 কেজি পার মিটার। আর এর সাথে তোমার অ্যাড হবে হচ্ছে লাইভ লোড, এটা লাইভ লোড আছে কত 450, তাই না? এটাই সরাসরি বসে যাবে, কারণ কি এখানে দৈর্ঘ্য 1 প্রস্থ 1, এটা তো 1 বর্গ মিটারই, তাই না? তাহলে এখানে তোমার 450 কেজি পার, এখানে ছিল বর্গ মিটার লিখলাম মিটার, কারণ আমি তো দৈর্ঘ্য বরাবর 1 মিটার নিছি প্রতি মিটারে, এখন দৈর্ঘ্য হয়েছে 3.6 মিটার, এই 1 মিটারের ফাইলে পরে 3.6 গুণ করলে পুরোটা চলে আসবে, ঠিক আছে? তাহলে আমরা এটা যদি যোগ করি টোটাল যে ওয়েট স্ল্যাবের লোড, তারপরে তোমার হাফের লোড, এরপর আছে আমার লাইভ লোড, এই সব মিলিয়ে এটা হচ্ছে তোমার 1032.5 কেজি পার মিটার। এটা হচ্ছে ওমেগা। স্ল্যাব ডিজাইনে কিন্তু আমরা ওমেগা পাইছিলাম না, ওমেগা। তাহলে এটা তো সিম্পল সাপোর্টেড বিম, এটা আমরা যেটা চিন্তা করছি দুইটা সাপোর্ট মানে কি এই একটা সাপোর্ট আর একটা সাপোর্ট, তাই না? এর উপরে লোড আছে না, এটা হচ্ছে ওমেগা আমরা পাইলাম 1032.5, আর এটা স্প্যান দৈর্ঘ্য আমরা পাইছি 3.6, ঠিক আছে? তাহলে এখন এটা আমার মোমেন্ট কি হবে সিম্পল সাপোর্টেড ওমেগা এল স্কয়ার ভাগ 8, তাই না? মোমেন্ট পাইলে পরে আমার ডেপথ পাবো d সমান রুট ওভার m বাই r পাওয়া যাবে কিনা সব? এর পরেরগুলো আমার জানা, পরেরগুলো আমার জানা কিনা এটা তো আমরা করছি বারবারই, ওয়ান স্ল্যাবে করতেছি কিনা। পরের ক্ষেত্রে আমার আসবে আমি যখন ওমেগা পাচ্ছি, ওমেগার পরের পরে আছে মোমেন্ট। তো মোমেন্ট হচ্ছে তোমার যদি তুমি টোটাল লোড নাও সেক্ষেত্রে হবে WL/8, আর যদি তুমি প্রতি বর্গ মিটার লোড নাও যদি এইটাই রাখো যে মোমেন্ট আবার তোমার ওমেগা এল স্কয়ার ভাগ 8 যদি প্রতি মিটারে লোড থাকে, আর যদি তুমি টোটাল লোড নাও এটা WL ভাগ 8, ঠিক আছে? তখন এর সাথে এই যে এইটা গুণ করতে হবে, ওমেগা তো আমি পাইলাম 1032.5, আর যদি W পাইতে চাই তাহলে ওমেগা ইনটু এল, তাই না? যেটা খুশি সেটা রেজাল্ট একই হবে। এরপর তোমার ডি হচ্ছে রুট ওভার m বাই r b, m তো আমি জানি r এর মান হাফ mc jk, আর b এর মান তো 1 মিটার চওড়া, তাই তো? এরপর আমরা রড যদি বের করতে চাই s সমান m বাই fs zd, তাহলে এটা আমরা আগে বের করছি, পরে স্যার সূত্র দিয়ে এরপর শিঙ্কেল এবং টেম্পারেচার রড,
ওয়ান স্ল্যাবে যা যা করছি পরের ধাপগুলো তাই হবে। বাদ বাকি তোমার এটা করতে হবে।